বৌমা, কাল একটু সকাল সকাল উঠো। মুনিয়া আর অনুপম আসবে কাল। একটু আগেই ফোন করেছিল। কতদিন ছোট মেয়েটাকে দেখি না। কি যে ছিঁড়ির চাকরি জামাইয়ের, আজ এখানে তো কাল ওখানে। মেয়েটাও আমার এই টানাপোড়েন সহ্য করে জেরবার হয়ে গেল। বাপের বাড়িতে এসে যে দুদণ্ড জিরোবে সে সুযোগও তো নেই। মা বাতের ব্যথায় পঙ্গু। উচ্চশিক্ষিত ভাইয়ের বউ, সে তো সকালে উঠেই হিল খটখট করতে করতে অফিসে ছোটে। কি যে হয়েছে আজকালকার রকম সকম বুঝি না বাপু। খোকন তো শুনি লাখ টাকারও বেশি মাইনে পায়। তাহলে বউয়ের কোন স্বাদটা অপূর্ণ রাখে শুনি? তবু এক পাল পুরুষ মানুষের গা ঘেঁষে বাইরের ন্যাকামি না করলে চলে না। যাকগে যাক, আমি আর কদিন এই সংসারে, তারপরে যে কি অবস্থা হবে সে তো বুঝতেই পারছি। বাপের বাড়িতে এসে মেয়েটাকে বোধহয় হাত পুড়িয়ে খেতে হবে। রাতের খাওয়া দাওয়া মিটলে ব্রততী ফ্রিজ গুছিয়ে রাখছিল। শাশুড়ির কথায় ফিরে তাকালো। সারা সপ্তাহ অফিসের হাড় ভাঙা খাটুনির পরে রবিবারের সে সকালটা 7টা পর্যন্ত ঘুমোয়। ওইটুকুই তার বিলাসিতা। নিরুপমা দেবীর ওটাই একেবারে সহ্য হয় না। ফাঁকে ফোকরে এই নিয়ে খোঁটা দিতে ছাড়েন না। মৃণাল নির্বিরোধী মানুষ, সে নিরপেক্ষ থাকাটাই পছন্দ করে। মুনিয়া মায়ের চোখের মণি। আজ 4 বছর হলো বিয়ে হয়েছে ব্রততীর। এর মধ্যে বেশ কয়েকবার বাপের বাড়ি এসেছে মেয়ে। আচরণে মনে হয় ওই যেন বাড়ির আসল মালকিন। ব্রততী ওর 5 ফরমাস খাটার লোক। মায়ের খোঁজ নেওয়া বলতে তো সপ্তাহান্তে 10 মিনিট ফোন করা আর ঝুড়ি ঝুড়ি সমালোচনা করা। বোঝাই যাচ্ছে কালকের দিনটা কেমন কাটবে। ব্রততী ছোটবেলায় মাকে হারিয়েছে। বারিনবাবু তার বাবা, খুব অসুস্থ। চলাফেরা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। বাবাই তার সব। এই বাড়িতে কেউ জানে না অফিস থেকে ফেরার সময় সে মাঝে মধ্যেই বাবাকে দেখে আসে। এটা তার নৈতিক কর্তব্য বলে সে মনে করে। স্বাবলম্বী মেয়ে সে। বাবা না চাইলেও তার চিকিৎসার ভার সে বহন করে। বিয়ের পরে বাপের বাড়ির সাথে ঘনিষ্ঠতা নিরুপমা দেবী একদম পছন্দ করেন না। ওতে নাকি সংসারে বাঁধন আলগা হয়। হ্যাঁ মা, সকালে উঠে আপনার ছেলেকে বলে দেবেন ওরা কি খাবে। জলখাবারটা আমি সামলে দেব না হয়। ওরা আসা পর্যন্ত থাকবো, কিন্তু তারপর তো কাল আর আমার থাকা সম্ভব হবে না। তবে চিন্তা করবেন না, ওদের পছন্দে কি কি খাওয়াবেন সকালে একটু বলে দেবেন। আমি সব ব্যবস্থা করে যাব। খুব শান্ত স্বরে বলল ব্রততী। স্তম্ভিত হয়ে পুত্রবধূর মুখের দিকে তাকান নিরুপমা। প্রথমটায় তো কথাই বলতে পারছিলেন না, পরে অসম্ভব ক্রোধে ফেটে পড়লেন। কেন, সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকা পোষাচ্ছে না বুঝি তোমার? কি এমন রাজকার্য আছে শুনি যে 1 বছর পরে ননদ আসছে, তাকে দুটো ভালো মন্দ রেঁধে খাওয়াতেও পারবে না? এই জন্যই তো খোকনকে বলেছিলাম চাকরি করা মেয়ে বিয়ে করিস নে। ছেলে কথা শুনলে তো? ধীর গলায় জবাব দেয় ব্রততী। কাল বাবার চেকআপের ডেট আছে মা। বাবার তো ছেলে নেই, আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে? শ্বশুরবাড়িতে কাজ থাকলেও যেতে হবে। কই, আমি যে পা ভেঙে এতদিন বিছানায় পড়েছিলাম, মুনিয়াকে বিব্রত করিনি তো। সে তো তখন বরের সাথে কাশ্মীরে বেড়াতে গেছিল। মেয়ে পরঘড়ি হয়ে গেলে অত জোর দেখানো যায় না বুঝলে। বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িটাই সব। আমাদের কালে এসব শেখাতে হতো না। এখনকার বেয়ারা মেয়েগুলো কিছু শিখলে তো। হ্যাঁ মা, সব মনে আছে আমার। আমাদের দুজনকেই তখন যে ছুটি নিতে হয়েছিল অফিস থেকে। আমাদের প্রাচীন সংস্কার অনুযায়ী মা বাবার সেবার দায়িত্ব তো পুত্র আর পুত্রবধূর থাকলে তাদের উপরেই বর্তায়। কন্যা সন্তান তো পরের সম্পত্তি। তার বাপের বাড়ির সম্পর্কে নিজস্ব কিছু বক্তব্য থাকতে নেই। মায়ের রোগ শয্যায় পাশে এসে থাকার সে সময় কোথায় তার? সে তো শ্বশুর বাড়ির মনোরঞ্জন করাতেই ব্যস্ত থাকে। তবে মা, ওই রোগ শয্যায় পড়া অবস্থায় যখন আপনি সম্পত্তি ভাগের উইল করেছিলেন, তখন কিন্তু সমান ভাগ নিতে আসতে তার স্বামী তাকে একটুও বাধা দেয়নি। দায় কি কেউ যেচে নিতে চায় মা? তার জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন।
আর সেই শিক্ষাও ছোটবেলা থেকেই বাবা মাকেই শেখাতে হয়। ক্রোধে নিরুপমা দেবীর মুখের চেহারা লাল টকটকে হয়ে ওঠে। তোমার সাহস তো কম নয় বৌমা, দুটো টাকা রোজগার করো বলে তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? আমার মেয়েকে আমি শিক্ষা দিইনি? আর তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কি শিক্ষা পেয়েছো সে তো ভালোই বোঝা যাচ্ছে। শাশুড়ি ননদের সমালোচনা করছো। সমাজের নিয়ম কানুন কিছুই কি মানার প্রয়োজন নেই? যুক্তিপূর্ণ কোনো কথার সাথে রোজগারের যোগসূত্র নেই মা। না রেগে ঠান্ডা মাথায় আপনি ভালো করে ভেবে দেখুন তো, আপনার ছেলে এবং মেয়ে দুজনের জন্মের সময় আপনাকে সমান যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তাদের মানুষও করেছেন একইভাবে, একই রকম স্নেহ মমতা দিয়ে। একইভাবে শিক্ষিত করে তুলেছেন দুজনকেই। সাধ্যের বাইরে খরচ যেমন ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, ঠিক তেমনি মেয়েকেও সুপাত্রস্থ করেছেন। তার পরিবর্তে ছেলের যেমন মা বাবার সুখ স্বাচ্ছন্দ্য দেখা কর্তব্য, মেয়ে কি সেই ব্যাপারে একেবারেই দায়মুক্ত? সব মা বাবার হয়তো প্রয়োজন থাকে না, কিন্তু ভাই বোন কাঁধে কাঁধ মিলিয়ে মা বাবার জন্য এসে দাঁড়ালে তাদেরও তো ভালো লাগে। আইন এখন দুজনকেই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করেছে। শুধু পিতৃ মাতৃদায় মেয়ের ক্ষেত্রে সেই উত্তরাধিকারের বাইরে পুত্রবধূকে যে কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়, জামাইয়ের ক্ষেত্রে সেটা কি নিয়মের বাইরে? বেশিরভাগ মা বাবা এক্ষেত্রে কেন এত পুরনোপন্থী? আমি এমন শিক্ষা আমার বাপের বাড়ি থেকে পাইনি। আমার বাবার কাছে পুত্র কন্যা দুজনেই সমান। তাই আমি এই বাড়ির কর্তব্যে কোনো গাফিলতি না রেখেই চিরজীবন বাবার দেখাশোনা করব। মুনাই আর তার বরের আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না। আমি ওদের পছন্দের সব খাবার এনে গুছিয়ে রেখে যাব। মা হিসেবে শুধু এইটুকু মনে রাখবেন মা, সব মেয়েদের সাথে সাথে তাদের শ্বশুর বাড়িকেও একথা মনে রাখতে হবে। পুত্রবধূর মা বাবাও তাদের দায়িত্ব। নারীর টান এক ধাক্কায় ছিঁড়ে ফেলা যায় না। এই কথাগুলো সবাই বুঝলে তবেই সংসার সুখে হবে। রান্নাঘর ছেড়ে এবার শোবার ঘরের দিকে এগোচ্ছে ব্রততী। চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন নিরুপমা দেবী। নিজের বধূ জীবনের কথাগুলো মনে পড়ে যায় তার। দুই ননদ বর্তমান থাকা সত্ত্বেও অসুস্থ শাশুড়িকে ফেলে মৃত্যুশয্যায় পড়ে থাকা নিজের মাকে একবারও চোখের দেখা দেখতে পারেনি তিনি। যখন গিয়ে দাঁড়িয়েছিলেন তখন সব শেষ। এই যুগের মেয়েরা কত কঠিন কথা কত সহজভাবে ভাবতে পারে। তর্কের খাতিরে কথা কাটাকাটি করলেও মনে হয় কথাগুলো তো তারা ভুল কিছু বলে না। সন্তান তো শরীরেরই অংশ, তাহলে দুজনের ক্ষেত্রে দুরকম সামাজিক নিয়ম কেন হবে? ঈশ্বরের করুণায় নিরুপমা দেবীর সাথে সাথে অন্যান্য সব মা বাবাদেরও জ্ঞানচক্ষু এইভাবেই উন্মিলিত হোক, এই কামনাই করি। গড়ে উঠুক অন্য এক সমাজ, যেখানে ছেলে মেয়েদের কাছে মা বাবার দায় নয়, দায়িত্ব হয়ে থাকুক। কলমে অপালা মুখার্জি।